প্রিয় দর্শক যারা দেখছেন এবং শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি। দেখতে দেখতে বিপ্লবের 1 বছর চলে গেল। 1 বছরে আসলে এসব নিসব করা দরকার। আমরা 1 বছরে কী করলাম, আমরা কি এগোলাম না পিছালাম, এই মূল্যায়ন দরকার ভবিষ্যৎ পথ চলার জন্যে। আমরা দেখিনি আসলে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে এসেছে তারা কি কাজ করেছে 1 বছরে। তারা কি কোনো উন্নতি করেছে না অবনতি করেছে? যে অবস্থা ছিল তার চেয়ে খারাপের দিকে যাচ্ছে। অবশ্য আমরা সবাই খারাপটাই দেখি, খারাপটাই মূল্যায়ন করি, খারাপটাই বলি। বাঙালির এটাই স্বভাব। সবাই এখন বলছে যে চুপ্পু চলে যাবে, কবে না ইউনূস চলে যায়, এই সরকার আর নেই, তাহলে আমাদের কি হবে, আবার কি এক অনিল এভিন আসবে কিনা ইত্যাদি নানা প্রশ্ন। আমরা দেখিনি এই সরকারের সফলতা। আমার ব্যক্তিগতভাবে অভিমত হলো এই সরকার যত সফল, অল্প দিনে যত সফলতা অর্জন করেছে, বাংলাদেশে এই যাবৎকালের 55 বছর ইতিহাসে অন্য কোনো দল এসে এভাবে অল্প দিনে এত সফলতা দেখাতে পারেনি। সবাই বলে বা রাজনীতিকরা বলে যে রাজনীতিকদের হাতে দেশ নিরাপদ। আসলে আমরা কি সেরকম কোনো দৃষ্টান্ত দেখি? কারণ আমরা অতীত যদি পর্যালোচনা করি তাহলে দেখি অনেক সময় বাংলাদেশে অনির্বাচিত সরকার আসছে, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার আসছে। তারা যে অল্প টাইম ছিল সেই টাইমটাই তো ভালো টাইম ছিল। আরেকটা মূল প্রশ্ন, যদি ওই টাইমটাই ভালো না থাকে, যদি ওই লোকগুলো ভালো না থাকে, তাহলে সবাই মিলে তাদেরকে কেন বসানো হয়? সবাই মিলে কেন রাজনীতির বাইরে লোক আনা হয়? কারণ রাজনীতিকরা স্বীকার করে তারা ঠিক নেই, তারা স্বজনপ্রীতি নিমজ্জিত হয়, তারা অনিয়মের ভিতরে পড়ে যায়, তারা দলবাজ হয়, দলকানা হয়। এই কারণে তারা বাইরের লোক চায়, বাইরে থেকে ভালো ভালো লোক তারা খুঁজে নিয়ে ওই সরকারের ভিতরে অন্তর্ভুক্ত করে তারা একটা ভালো শাসন প্রতিষ্ঠার চিন্তা করে। নিজেরা ভালো হয় না, তাহলে কীভাবে ভালো হবে? যাই হোক, আমরা মূল আলোচনায় চলে আসি। আমরা ডক্টর ইউনূসের আলোচনা করছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা 2024 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত, আগস্টের আজ হচ্ছে 18 তারিখ পর্যন্ত। আসলে এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে ছিল, যেখানে থানার পুলিশরা ছিল না, তারা দায়িত্ব পালন করছিল না, স্বৈরাচারের দোসররা সর্বত্রই, পুলিশ, রক্ষী বাহিনী, পুলিশ, অন্যান্য বাহিনীতে সেনাবাহিনী সহ, সেনাবাহিনী, বিজিবি, সব জায়গায় যেখানে স্বৈরাচারের দোসর, শেখ হাসিনার দোসররা বসেছিল, সেই অবস্থায় ক্ষমতা নিতে হয়েছে। এটা সিভিল ব্যুরোক্রেসি এবং আর্ম ফোর্স ব্যুরোক্রেসি, সব জায়গায় তার লোক ছিল। তার ভিতরে ধীরে ধীরে সন্দারপণে এগোতে হয়েছে। সে অবস্থার ভিতর দিয়ে এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, এটাই তো অনেক বড় সফলতা। এর উপর ভিত্তি করে রচিত হয়েছে অন্য অন্য সফলতা। এরপরে আর্থিক হালত বেসময় ছিলেন, আপনারা সকলে জানেন। সে সময় ব্যাংকগুলো ঋণ দিচ্ছিল না, বরং তারা চেক ডিজনার করছিল। তাদের কাছে টাকা ছিল না, তারা গ্রাহকদের টাকা দিতে পারছিল না। বৈদেশিক আমদানিতে টাকা বন্ধ ছিল, সিলেক্টেড কিছু পণ্য ছাড়া আমদানি করা যাচ্ছিল না। এরকম ডলারের এরকম পরিস্থিতি ছিল। এর মূল কারণ ছিল রিজার্ভের পরিমাণ খুবই কম। সেটা কম কত? $10 বিলিয়ন কম হয়ে গিয়েছিল হাসিনা পতনের ঠিক আগে। এখন কত? এখন 64,000 কোটি টাকা ঋণ পরিশোধ করেছে শেখ হাসিনার এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। তারপরও তার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে এখন গতকালকে পর্যন্ত $30.36 বিলিয়ন। এবং রেমিটেন্সের প্রবাহের যে অবিস্মরণীয় অগ্রগতি, আপনারা প্রতি মাসে সংবাদপত্রের রিপোর্টে দেখে থাকেন যে কত টাকা রেমিটেন্স আসে প্রতি মাসে। এখন এরপরে আছে, আমরা যদি ধরি তাহলে আন্তর্জাতিক আস্থা অর্জন, বিনিয়োগকারীদের আস্থা অর্জন, এটা একটা বিশাল পাওনা। এর ফলে কী হয়েছে, আমাদের আন্তর্জাতিক সংস্থাগুলোতে যে ঋণের পরিমাণ, এই ঋণের পরিমাণ বহুগুণী বৃদ্ধি করা সম্ভব হয়েছে। অন্য অন্য দেশের থেকে সাহায্য সহযোগিতা পাওয়া সম্ভব হয়েছে। বিদেশে আমাদের ভাবমূর্তি এত বেশি উজ্জ্বল হয়েছে যে আমাদের প্রধান উপদেষ্টা যদি বলে এই 10 জন ফাঁসির আসামিকে মুক্তি দেন, তাহলে দিছে। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, বিদেশে আপনারা জানেন কোন দেশ, সে 55 জন তারা অভিযুক্ত হয়েছিল বাঙালি, তাদেরকে প্রধান উপদেষ্টার অনুরোধে মুক্তি দেওয়া হয়েছে। সুতরাং এবং এক যে দেশে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, যেমন প্রথমে জাতিসংঘ, তারপরে
জাপান, তারপরে চীন, এরকম পরপর যে ইদানিংকালে কয়েকদিন আগে গেল মালয়েশিয়া, সব জায়গায় তো আশাব্যঞ্জক স্বীকৃতি পাওয়া গেছে, আশাব্যঞ্জক সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া গেছে এবং বিদেশে কর্মরত আমাদের যারা আছেন তাদের অনেক সমস্যার সমাধান হয়েছে। সুতরাং আমরা এ ব্যাপারেও বৈদেশিক সম্পর্ক ক্ষেত্রে আশা রাখতে পারি। আবার আমরা যদি দেখি তাহলে আমরা এই কয়েকদিন আগের অগ্রগতি দেখতে পারি, সেটা হলো শুল্কর ক্ষেত্রে অগ্রগতি। মার্কিন শুল্ক পৃথিবীতে বিস্ফোরণ ঘটিয়েছে বাণিজ্যে। এই বিস্ফোরণের ধাক্কায় ভারত চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, হয়ে যাবে যদি এটা অব্যাহত থাকে। তারা যদি আমেরিকার সঙ্গে নতুন কোনো এগ্রিমেন্টে না আসতে পারে তাহলে এরকমই অবস্থা হবে। এখন আমরা কী করেছি, ওদের 50% শুল্ক দুটো দফায় বিশেষভাবে অর্পিত হয়েছে এবং সামনেও অর্পিত হতে পারে, এরূপ কথাই আমেরিকা বলছে। আমাদের ক্ষেত্রে কী হয়েছে, আমাদের ক্ষেত্রে নিম্নগামী হয়েছে, মানে 37% প্রথম শুল্ক ধার্য করেছিল, পরবর্তীতে আমাদের শুল্ক 20% হয়েছে। সুতরাং ইন্ডিয়া চূর্ণ বিচ্ছিন্ন হবে, তার বিনিয়োগ কমে যাবে, তার বিনিয়োগ আরও অন্য দেশে চলে আসবে, তার রপ্তানির পরিমাণ কমে যাবে, তার জীবনযাত্রার আমদানিকৃত দ্রব্যের মূল্য বৃদ্ধি পেতে পারে, তার মুদ্রার মূল্যমান কমে যেতে পারে, তার চাকরি হারা লোকের সংখ্যা বেড়ে যেতে পারে, আনএমপ্লয়মেন্ট বেড়ে যেতে পারে। সুতরাং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে ইন্ডিয়া এবং তার সর্বশেষ মোদি তার ক্ষমতা হারাতে পারে এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে, নতুন দল ক্ষমতায় আসতে পারে। বাংলাদেশে তার অপোজিটটা করবে, কারণ হলো অর্থনৈতিক বাণিজ্য শুল্ক কমানোর ফলে অন্যান্য দেশের থেকে বাংলাদেশ এগিয়ে যাবে। বর্তমান বাংলাদেশ পোশাক খাতে 2 নম্বর স্থানে আছে, এটা হয়তো 1 নম্বর স্থানে আসবে এবং ইন্ডিয়া সহ অনেক দেশ থেকে বিনিয়োগ বাংলাদেশে চলে আসবে, কারণ শ্রম সস্তা, ক্যাপাসিটি বেশি। এই কারণে আমাদের রপ্তানি প্রবৃদ্ধি ঘটবে, সেটা এবছরে 3-4 বিলিয়ন শুধু পোশাক খাতে বাড়তে পারে, আরও বেশি বাড়তে পারে, অন্য শিল্পও আসবে। সুতরাং লোকালাইজেশন অফ ইন্ডাস্ট্রি আরও ঘনীভূত হবে। লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি আমাদের দেশে প্রচলিত আছে, এটার অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এরপরে আমরা যদি দেখি তাহলে এই সরকারটার একটু বড় সফলতা হলো রাজনৈতিক অস্থিরতা দূর করার জন্য ঐকমত্য কমিশন গঠন এবং তার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধানের দ্বার প্রান্তে আমরা চলে আসছি বলে মনে করতে পারি। কারণ আমরা জুলাই সনদ অলরেডি ঘোষিত হয়েছে এবং নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং মোটা দাগে এই সফলতাগুলো সকলের চোখে আসার কথা, কিন্তু কিছু জ্ঞানপ্রাপ্ত আছে, জ্ঞানন্ধ আছে, কিছু আছে মতলববাজ, তারা তাদের মতলব হাসিল করার জন্য তারা বিভিন্ন রকম প্রোপাগান্ডা চালায় সরকারকে অস্থিতিশীলতা করার জন্য। এরা কারা? তারা যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করতে চায়, যারা ইন্ডিয়ার সাথে সলা পরামর্শ করে আমাদের স্বার্থ ইন্ডিয়াকে বুঝিয়ে দিতে চায়, যারা বলে ইন্ডিয়াকে যা দিয়েছি তার আর কেউ দেবে না। সুতরাং তাদের থেকে সতর্ক থাকবেন। ধন্যবাদ সকলকে। সকলে নিজের বিবেক দিয়ে চিন্তা করে তারপর কথা বলার জন্য অনুরোধ করছি, যাতে আপনারা সকল কিছু দেখেন, শুধু একটা পক্ষের একটা জিনিসকে না দেখে সকল কিছু দেখে পর্যবেক্ষণ করে আপনারা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ সকলকে।